কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব দেখুন। একটি লম্বা লোহার শিক আপনাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমি দেখুন সরাসরি শিকটিকে এই টবের মধ্যে ঢুকিয়ে দিলাম একেবারে নিচ পর্যন্ত। দেখুন কত দ্রুত জলটি বেরিয়ে গেল। টবের তলায় আমাদের দেয়া রয়েছে হাড়ি ভাঙা, মশারির নেট এবং সিন্ডার। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। টানা বৃষ্টি হয়ে চলেছে, মাঝে একটু বিরতি নিয়েছে, যদিও দু এক ফোঁটা বৃষ্টি পড়েই চলেছে। তার মাঝেই মনে হলো ঠিক এই বর্ষার সময়ে গাছের দিকে বা বাগানের দিকে কি কি বিষয়ের ওপরে নজর দিতে হয় তাই নিয়ে একটা ছোট্ট ভিডিও করি। বুগেনভেলিয়ার ফুলগুলো বৃষ্টি স্নাত হয়ে কেমন সুন্দর লাগছে। বৃষ্টির জলের মধ্যে আছে জীবন কাঠি। বৃষ্টির জল গাছের মাঝে যখনই এসে পৌঁছায়, গাছেরা তার পাতায় প্রতিটি কোষে কোষে ফুলের মধ্যে সর্বত্র আনন্দের ভাব ফুটিয়ে তোলে। আমরা বুঝতে পারি আমরা সারা বছর অনেক যত্ন করেও গাছের যে খুশিটি অনেক সময় দিতে পারি না। আকাশ থেকে প্রকৃতির এই বাড়িধারা গাছকে সেই খুশি অল্প সময়েই প্রদান করে। গাছ যেন নাচতে শুরু করে। চলুন আমরা এই বৃষ্টি ভেজা গাছগুলোকে দেখতে দেখতে ঠিক এই বর্ষার সময়ে আমাদের কি কি বিষয়ের ওপরে নজর দেওয়ার দরকার, যাতে আমাদের বাগানের গাছগুলো আরও বেশি ভালো থাকে, সেটি এক এক করে বলতে থাকি। প্রথমেই দেখুন আমার বুগেনভেলিয়ার গাছগুলো রিপটিং করার পরে নতুন পাতা বের করতে শুরু করেছে। আর এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই টবগুলো দেখুন সমস্ত জলটি বেরিয়ে গেছে। তলার যে হোলগুলো রয়েছে এই হোলগুলো দিয়ে সমস্ত জলটি বেরিয়ে গেছে। অথচ একই রকমের ড্রেনেজ সিস্টেম থাকা সত্ত্বেও পাশাপাশি দুটি গাছে জল একেবারেই বেরোয়নি। এই অবস্থায় যদি আপনারা রেখে দেন তাহলে হয়তো অনেক সময় নিয়ে জলটি বেরোবে বা জলটি বেরোবে না। আর এই টবটি জুড়ে জল থাকা মানেই এই মাটির মধ্যে হাওয়া অর্থাৎ এয়ারেশনের অভাব হওয়া। অর্থাৎ আপনারা তো জানেনই, আমি বহুবার আপনাদের বলেছি, গাছের পাতা দিয়ে যেমন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে, ঠিক তেমনই এই গাছের যে শিকড় তাতেও দরকার অনেক অনেক পরিমাণে হাওয়া বা এয়ারেশন। যদি জলটি ভরে থাকে তার অর্থ হলো মাটিতে এয়ারেশনের অভাব হওয়া, এবং দীর্ঘ সময় যদি এইভাবে জলে ডুবে থাকে তাহলে গাছটি মারা যেতে পারে, রুট রট হতে পারে। কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব দেখুন। একটি লম্বা লোহার শিক আপনাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমি দেখুন সরাসরি শিকটিকে এই টবের মধ্যে ঢুকিয়ে দিলাম একেবারে নিচ পর্যন্ত। দেখুন কত দ্রুত জলটি বেরিয়ে গেল। টবের তলায় আমাদের দেয়া রয়েছে হাড়ি ভাঙা, মশারির নেট এবং সিন্ডার। যদি মনে হয় আরও তাড়াতাড়ি বার করবেন, আরও একটি ফুটো করে দিন। একদম বটম পর্যন্ত, নিচ পর্যন্ত শিকটিকে নামিয়ে দিন। দেখুন কত দ্রুত জলটি বেরিয়ে গেল। অর্থাৎ মাটিতে থাকা বিভিন্ন সার বা মাটির বিভিন্ন লেয়ার এমন একটা অবস্থা সৃষ্টি করে যখন জলটি আর নিচের দিকে নামতে পারে না। যখনই আপনি সেটিকে ভেঙে দিচ্ছেন দ্রুত জলটি বেরিয়ে যাচ্ছে। এই টবটিকেও দেখুন একই রকমের অভিজ্ঞতা হবে। আমি একেবারে নিচ পর্যন্ত নামিয়ে দিলাম। দেখুন কত দ্রুত
সমস্ত জলটি নেমে যাচ্ছে আর নিচ দিয়ে সমস্ত জলটি কিভাবে দ্রুত বেরিয়ে যাচ্ছে দেখুন। এটি এই বর্ষার সময়ে আপনারা অবশ্যই নজর করবেন। যাদের সময় সুযোগ আছে তারা বাগানে বৃষ্টির পরে যদি সময় পান টবের ধারে এরকম একটি শিক নিয়ে গিয়ে এইভাবে শেষ পর্যন্ত প্রবেশ করিয়ে দিন। যদি আপনার ভালো ড্রেনেজ সিস্টেম থাকে দেখবেন দ্রুত প্রত্যেকটি টব থেকে জলগুলো বেরিয়ে যাবে এবং এই যে এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, এই টবগুলোতে জল আর দাঁড়াবে না, অর্থাৎ গাছগুলোর মাটিতে এয়ারেশনের কোনো অভাব হবে না। দেখুন আকাশ জুড়ে মেঘ করেছে, প্রত্যেকটি গাছের ডালে ডালে পাতায় পাতায় বর্ষার দামাল হাওয়ার দাপট। আর কয়েকদিন ধরে দেখছি খুব বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে, জানি না এর সঠিক কারণ কি। যেন মনে হচ্ছে আকাশ থেকে বিদ্যুতের হানা চলছে। তাহলে বর্ষার সময়ে গাছ খুব ভালো থাকবে, অনেকটা পরিমাণে স্বস্তি দেবে। সব থেকে গাছের প্রিয় জল গাছ পেয়ে যাবে, আপনাকে জল দিতে হবে না। তবে মাটিতে যেন জল না দাঁড়িয়ে যায় তার ব্যবস্থা আপনাকে করতে হবে। টবের তলায় যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেই ড্রেনেজ হোলগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। যদি পুরাতন গাছ হয় অনেক সময় এই ড্রেনেজ হোলগুলো বন্ধ হয়ে যায়। দেখুন এখানে এই গাছটিতেই, নতুন লাগানো গাছটিতেই ড্রেনেজ হোলটি অনেকটা বন্ধ হয়ে আছে, অর্থাৎ আমরা যখন গাছগুলোকে মাটিতে ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম কয়েকদিন, তখন মাটি এর মধ্যে ঢুকে গেছে। আপনারা এই ড্রেনেজ হোলগুলোকে পরিষ্কার করে দেবেন। আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটি হলো এই গাছগুলোকে, টবগুলো সরাসরি মাটিতে স্পর্শ না করিয়ে ছোট ছোট পাথরের টুকরো বা যে কোনো কিছুর মাধ্যমে টবগুলোকে একটু উঁচুতে উঠিয়ে দিতে পারেন। যদি মাটিতে লেগে থাকে তাহলে টবের তলার যে ফুটোটি রয়েছে, একদম মাঝখানে যে ফুটোটি রয়েছে দেখুন, এই মাঝের ফুটোটি একেবারে সরাসরি মাটি স্পর্শ করে থাকলেও জল বেরোতে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। যে কোনো কিছুর মাধ্যমে আপনারা বর্তমানে যে পট স্ট্যান্ডগুলো পাওয়া যায় অনলাইনে, আমরা এই ভিডিওতেও পট স্ট্যান্ডের কিছু নমুনা দিয়ে দেবো, আপনারা দেখবেন। আপনারা সেখান থেকেও পট স্ট্যান্ডগুলো কিনতে পারেন। বিভিন্ন ধরনের এই যে পট স্ট্যান্ডগুলো, তার ওপরেও আপনারা গাছগুলোকে রাখতে পারেন, তাতে এই জল বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা পরিমাণে সুবিধার সৃষ্টি হয়। দেখুন আমাদের ভোলু বৃষ্টি হলেই গাছেদের মতো ওরও আনন্দের সীমা থাকে না। ও সরাসরি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ভিজিতে থাকে, সামান্য একটু পায়চারি করে। অর্থাৎ অনেক মানুষেরই যেমন বৃষ্টি দেখলেই খুব আনন্দ হয় এবং তারা বৃষ্টিতে ভিজতে চান, আমাদের ভলুও ঠিক একই রকমের। গার্ডেনিংয়ে বর্ষার সময়ে আমরা দেখি কিছু গাছের রুট রট অর্থাৎ শিকড়ে পচন লেগেছে। এই শিকড়ে পচন লাগার কারণ আপনারা আগেই শুনেছেন যে যখন মাটিতে জল দেওয়ার দরকার নেই আপনি জল দিয়ে দিয়েছেন, অর্থাৎ ওভার ওয়াটারিং। বর্ষার সময়ে গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক সচেতনভাবে গাছে জল দিতে হবে। জল
ঢাকা অবস্থায় যেন গাছে জল না পড়ে, আর খুব ভালো ড্রেনেজ সিস্টেম এবং পটের মধ্যে জল যদি না দাঁড়িয়ে থাকে। আরেকটি বিষয়, অনেক দিন ধরে টবের মধ্যে একটি গাছ রয়েছে, আপনি গাছটিকে রিপটিং করেননি, টবের একেবারে নিচে শিকড়ের কয়েল তৈরি হয়েছে, দম বন্ধ অবস্থা, গাছের শিকড় হাঁসফাঁস করছে, সেই অবস্থায় স্বাভাবিকভাবেই টবের মধ্যে জল বেরিয়ে যাওয়ার পরিমাণ অনেক কমে যায়, কারণ সমস্ত ছিদ্রগুলোর ওপরে অজস্র জালিকাকার শিকড়ের জাল তৈরি হয়ে যায়। আপনি অবশ্যই এই রকম অবস্থায় গাছকে রাখবেন না। গাছকে তুলে শিকড়গুলিকে অনেকটা পরিমাণে ছেঁটে ফেলে নিচের যে দম বন্ধ করা জালিকাকার শিকড় সেগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে রিপটিং করে দিন। রিপটিং না করার জন্য ঠিকভাবে বর্ষার সময়ে পট থেকে জল বেরোতে পারে না, তার ফলে অনেক অনেক শিকড়ে পচন হয়। একবার যদি শিকড়ে পচন ধরে, সেই পচনটি সমস্ত শরীরে ছড়িয়ে যায় এবং গাছগুলো আস্তে আস্তে মারা যায়। তাহলে আমরা দ্বিতীয় যে দিকটির দিকে নজর দেব তা হলো গাছের রুট রট যেন কোনোভাবেই না হয়। যেমন দেখুন, আমার বাগানের এই গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে দীর্ঘদিন ধরে পড়েছিল, একেবারে দম বন্ধ করা শিকড় নিয়ে। আমি এই কয়েকদিন আগেই গাছগুলোকে রিপটিং করেছি। এই যে রিপটিং করেছি, মাটিতে খাবার রয়েছে, গাছগুলো সুন্দরভাবে রেসপন্স করছে, গাছগুলো বাড়তে শুরু করেছে। এবারে গাছগুলো সুন্দরভাবে বাড়বে, কারণ আকাশের যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলের সাথে নেমে আসবে নাইট্রোজেন। যখন বজ্রপাত হয়, সেই বজ্রপাতের সাথে সাথে বৃষ্টির জলের মাঝে এসে মেশে নাইট্রোজেন সার, আপনারা সকলেই বিজ্ঞান বইতে পড়েছেন। নাইট্রোজেনের প্রভাবে গাছ বাড়বে। তবে এই যে অতি বৃষ্টি, তার ফলে এই পটের মাঝে থাকা যে খাদ্য, সেই খাদ্য কিন্তু দ্রুত টবের তলার হোলগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাইট্রোজেনের আধিক্য গাছের বৃদ্ধি ঘটাবে, কিন্তু অন্যান্য যে খাদ্য তা টব থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার কারণে আপনি যদি একেবারেই টানা 2-3 মাস ধরে গাছকে কোনো খাবার না দেন, তাহলে গাছ কিন্তু অন্যান্য যে খাদ্যের প্রয়োজন, ফসফেট, পটাশ এবং অনুখাদ্য, তার ঘাটতিতে ভুগতে থাকবে। সেই জন্য অবশ্যই বর্ষার সময়ে টানা বৃষ্টির পরে আপনারা বড় গাছ হলে 1 মুঠো, ছোট গাছ হলে 1 চামচ অন্তত জৈব মিশ্র সারের যে উন্নত মিশ্রণগুলি পাওয়া যায়, সেগুলিকে জোগাড় করে গাছের মধ্যে প্রয়োগ করবেন, যার মধ্যে অনুখাদ্য এবং ফসফেট, পটাশের পরিমাণ কিছুটা হলেও গাছ পেতে থাকে। বর্ষার আরও একটি যত্ন হলো, যখন গাছ আমরা লাগিয়ে আর গাছের দিকে তাকাই না, তখন দেখা যায় কিছু কিছু ডাল নষ্ট হয়ে গাছের মধ্যে লেগে রয়েছে, যাকে আমরা বলি ডেড শুট। চলুন একটি ডেড শুট কেটে আপনাদের দেখাই। এই যে ফায়ার ওপাল এবং ভিএফ রুবির ফুল আপনারা দেখছেন, এই ভিএফ রুবি গাছটিকে দেখুন কত পরিমাণে ডেড শুট হয়ে রয়েছে। আমরা নজর দিইনি, এই বর্ষার জল পড়বে, ডেড শুটগুলো থেকে গাছের বিভিন্ন রকমের সমস্যা হতে শুরু করবে। বর্ষার সময়ে গাছকে
ক্লিন রাখবেন। সমস্ত ডেড শ্যুটগুলোকে আপনারা একেবারে যেখান থেকে শুকিয়েছে সেই জায়গা থেকে কেটে দেবেন। এই ডেড শ্যুট রিমুভিং বর্ষার আরও একটি অন্যতম যত্ন। এখানে দেখুন নতুন পাতা বেরোচ্ছে, একেবারে পাতার গোড়া থেকে আরেকটি ডাল সম্পূর্ণ ডেড শ্যুট হয়ে আছে। আমি এখান থেকে কেটে দিলাম। এবারে দেখুন ডেড শ্যুটহীন এই ডালটি কি সুন্দর বেরোতে থাকবে। যদি আমরা এই ডেড শ্যুটগুলোকে রিমুভ না করি তাহলে কখনো এরকম হতে পারে যে নতুন বেরোনো ডালটি হঠাৎ পচতে শুরু করলো। এই ডেড শ্যুটগুলো রিমুভ যেমন করবেন তার সঙ্গে সঙ্গে মরা পাতা, পচা ফুল যেগুলো গাছের গায়ে লেগে থাকে সেগুলোকেও অবশ্যই পরিষ্কার করে দেবেন। আবার এমনও হয় এই পটের মধ্যেও অনেক পচা ফুল, পচা পাতা পড়ে থাকে, সেগুলোকেও এই রকম এক এক করে গোড়া থেকে তুলে দেবেন। দেখুন কত পরিমাণে এই পাতাগুলো পড়েছে। এই পাতাগুলো যখন পচবে অন্যান্য সময়ে আপনারা আলাদা জায়গায় তৈরি করে সার করে নেবেন, কিন্তু বর্ষার সময় বিশেষভাবে নজর দিতে হবে যেন এই পটের মধ্যে এই মরা ডাল, মরা পাতা, মরা ফুল না থাকে। আরও একটি বর্ষার অতি পরিচিত সমস্যা হলো এই আগাছা। বিভিন্ন রকমের আগাছা এই সময় অতি দ্রুত জন্মাবে। আপনাদের নিড়ানির সাহায্যে এইভাবে সমস্ত আগাছাকে তুলে ফেলতে হবে গোড়া থেকে। বর্ষার সময়ে এই আগাছা যদি আপনি বাড়তে দেন, মাটির মধ্যে থাকা যাবতীয় খাদ্যকে ও দ্রুত খেয়ে নেবে। বর্ষার সময় আপনার বাগানের গাছগুলো চারিদিক থেকে ডাল বার করবে এবং এত পরিমাণে ডাল বেরোবে, পাতা বেরোবে। এই সময় এই অগোছালো বেরোনো ডালগুলোকে আপনাকে খেয়াল করতে হবে যে ওপরে যে নতুন ডালগুলো বেরোলো নিচের ডালগুলোকে সম্পূর্ণ ঢেকে ফেললো না তো। অর্থাৎ আপনাকে এই টবে রাখা গাছগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে সমস্ত ডালগুলোতে রোদ পৌঁছায়, আলো পৌঁছায়, হাওয়া পৌঁছায়। দেখুন এখানে অজস্র ডাল বেরিয়েছে। আমি এপাশের এই ডালটিকে কেটে দিচ্ছি। আর ডাল কাটার ক্ষেত্রে আপনারা আরেকটা দিকে খেয়াল রাখবেন, এটি আমাদের বিখ্যাত মানুষের থেকে শেখা। এই যে ডালটি যখন কাটছেন দেখুন একটা নতুন ডাল এপাশে বেরোচ্ছে, একটা ডাল এদিকে বেরোচ্ছে। এবারে আপনি যদি এখান থেকে ডালটাকে কেটে ফেলেন তাহলে গাছের ভিতরের দিকে ডালটি ছাড়বে, অর্থাৎ আরও অনেকটা পরিমাণে গাছের নিচের দিকের ডালগুলোকে ছায়া সৃষ্টি করবে। আমাদের কাজ হলো টবের থেকে দূরের দিকে যেন ডালগুলো বেরিয়ে আসে, গাছের যে মূল কাণ্ডের অংশ সেদিকে যেন ডাল না বেরোয়। আমি যদি এই জায়গা থেকে কাটি তাহলে এই ডালটি গাছের কাণ্ডের দিকে এগোতে থাকবে। আপনারা ডাল যখন কাটবেন তখন অবশ্যই এদিকে নজর রাখবেন। দেখুন আমি এই ডালটা কেটে দিলাম। এই নতুন যে বেরোনো ডালটি এটি কাণ্ডের থেকে দূরের দিকে অর্থাৎ বাইরের দিকে এগোতে থাকবে। এতে গাছের ভিতরের দিকের রোদ, হাওয়া চলাচলে বিঘ্ন ঘটবে না। প্রত্যেকটি ডালের মাঝে যখন সূর্যালোক না পৌঁছাতে পারে তখন নিচের ডালটিকে গাছ শুকিয়ে দেয়। দেখবেন বড় বড় বনের মাঝে বা বড় বড় গাছের মাঝে কিছু ডাল শুকিয়ে থাকে। এই শুকিয়ে যাওয়ার কারণটি হলো গাছ যখন দেখে
সেই ডালটি থেকে কোনো রকম আলো হাওয়া পাওয়া যাচ্ছে না, আমার খাদ্য তৈরি হচ্ছে না, তখন সেই ডালটিকে গাছ শুকিয়ে দেয়। আপনার দায়িত্ব গাছের প্রয়োজনীয় প্রত্যেকটি ডালকে রক্ষা করা। সেক্ষেত্রে আপনারা ডাল ছাঁটাইয়ের দিকটি বর্ষার সময় নজর রাখবেন। অবশ্যই গাছের প্রত্যেকটি অংশে সূর্যালোক পৌঁছায় এমনভাবে গাছকে বারে বারে ছেটে দেবেন এবং আপনাদের যে শেপটি গাছটির জন্য পছন্দ সেই শেপটিকে দেবেন। এই শেপ দেওয়ার ক্ষেত্রেও গাছটির চরিত্র অনুযায়ী আপনারা শেপটি নির্ধারণ করবেন যে প্রকৃতিতে গাছটি কেমনভাবে হয়। যেমন ধরুন এপাশের এই লেমনিয়া গাছটিকে দেখুন, হালকা হালকা ডাল ছাড়ে, চারিদিকে ছড়িয়ে ডালগুলো বেরোয়। আমরা এই গাছের ডাল যেমনভাবে ছাঁটব, এই গাছের ডালটি ছাঁটার ক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নেব। আবার যে গাছের ডাল সোজা আকাশের দিকে উঠে যায় সেই গাছের ডাল ছাঁটার ক্ষেত্রে অন্য রকমের ভাবনা চিন্তা করব। টানা প্রতিদিন বৃষ্টি হয়ে চলবে, তারপরে এমন কিছু দিন আসবে যখন বৃষ্টি হবে না, প্রখর সূর্যালোক সারাদিন, মাটি দ্রুত শুকিয়ে আসবে। ঠিক এই রকম অবস্থায় বা কখনো টানা 2 দিন 3 দিন নিম্নচাপের বৃষ্টি হবে। সেই নিম্নচাপের বৃষ্টির পরেই যখন আবার সূর্যালোক উঠবে তখনই আমরা দেখি কিছু গাছ ঢলে পড়ে যায়। অর্থাৎ যখন নিম্নচাপের টানা বৃষ্টি হতে থাকে তখন মাটিতে এয়ারেশন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অনেক সময় এই টানা অতিবৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি, মাটিতে হাওয়া না পৌঁছানো, ঠিক তারপরেই প্রখর সূর্যালোক, এই সময়ে দেখা দেয় রুট রট এবং ছত্রাকের আক্রমণে অনেক সময় গাছের মূল কাণ্ডটি মাটিতে যেখানে লেগে থাকে সেখান থেকে পচে যায়। ঠিক সেই কারণে আপনারা যখন দেখবেন নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে, বর্তমানে আমরা তো অনেক আগেই সেটা জানতে পেরে যাচ্ছি, নিম্নচাপের বৃষ্টির আগে ভালো কোনো ফাঙ্গিসাইড গাছকে দিয়ে দেবেন, যাতে এই নিম্নচাপের যে বৃষ্টি সেই সময় গাছ অনেকটা পরিমাণে লড়াই করতে পারে। এবং যখন তারপরে প্রখর সূর্যালোক উঠবে সেই সময়ও অবশ্যই আরও একবার এই ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। বর্ষার সময় যেহেতু গাছে ঘন সবুজ পাতায় ভরে থাকে, নাইট্রোজেন জাতীয় খাদ্যের প্রাচুর্যের জন্য অনেক অনেক পরিমাণে পাতা বেরোয়। ঠিক সেই কারণে কিছু কিছু পোকার অর্থাৎ পেস্টের উপদ্রব হয়। আপনারা নিয়মিত যখনই বৃষ্টি বাদল থাকবে না, নিম তেল যদি দিয়ে যান তাহলে পোকামাকড়কে অনেকটা পরিমাণে ঠেকিয়ে দেবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে বহু রকমের কীটনাশকের পরিচয় আপনাদের করিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং পোকা অনুযায়ী, অর্থাৎ এক একটি ওষুধ এমন তৈরি হয়েছে নির্দিষ্ট পোকার জন্য। আপনি গাছের পোকাটিকে চিনুন। যদি বন্ধু পোকা দেখেন গাছে প্রচুর রয়েছে তাহলে অবশ্যই অকারণে বন্ধু পোকাগুলোকে মেরে ফেলবেন না। আপনাকে পেস্টিসাইড দেওয়ার ক্ষেত্রে আপনাকে চিনতে হবে পেস্ট এবং ইনসেক্ট। অনেক পোকা রয়েছে যে পোকাগুলো শত্রু পোকাগুলোকে খেয়ে আপনার বাগানের পরম মঙ্গল করে চলেছে, আপনি না জেনে তাকে মেরে ফেলছেন। যখন আপনার মনে হবে গাছগুলোকে অনেকটা পরিমাণে আমি রক্ষা করব, সেক্ষেত্রে নিম তেল জাতীয় প্রোডাক্টগুলোকে ব্যবহার করুন, যাতে শত্রু পোকারা আপনার বাগানে আসতেই না পারে। বন্ধুরা, আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা বৃষ্টি হলেই আমাদের মন সজল হয়ে ওঠে। আমরা কবিতা
গান ইত্যাদির মাঝে অনেকটা সময় কাটাতে চাই। যদিও আজকের দিনে আমাদের আধুনিক সভ্যতা অনেকটা পরিমাণে এদের থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে, তবুও আমার বড় পিসির দেয়া রবি ঠাকুরের একটি কবিতার বই, যেটি বড় পিসি আমায় উপহার দিয়েছিলেন, সেটি ঘরের মাঝে রয়েছে। সেটির ব্যবহার প্রায় আজ হয়ই না, তবুও এই বর্ষণ ক্লান্ত সন্ধ্যাবেলায় আপনাদের জন্য 2-4 লাইন রবি ঠাকুরের কবিতাটিকে পাঠ করবার ইচ্ছা হলো, আজকে পড়ছি। দেখুন, এই কবিতাটি কবি লিখেছিলেন 2রা আষাঢ় 1316 বঙ্গাব্দে, অর্থাৎ আজকের মতনই এমনই এক আষাঢ়ের সন্ধ্যাবেলায় কবিতাটি লিখেছিলেন এবং কবিতাটির নামও আষাঢ় সন্ধ্যা। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেলরে দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে, একলা বসে ঘরের কোণে, কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে, কি কথা যায় কয়ে, হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে, ভিজে বনের ফুল, আধার রাতে প্রহরগুলি, কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি, আছি আকুল হয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। ঠিক আজকের মতনই বাঁধন হারা বৃষ্টির ধারা কিছুটা বিরাম দিয়ে দিয়ে ঝরে পড়ছে, আর তার জন্যই আপনাদের ভিডিওটি করতে পারলাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।